নমস্কার বন্ধুরা, কুইক বায়োলজি ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্লাস 12-এর চ্যাপ্টার 3, সেটা হলো ভ্রূণ গঠন, এবং তার সাথে আলোচনা করব প্লাসেন্টা। তো ভ্রূণ গঠনের স্টেপগুলো কি কি? মরুলা, ব্লাস্টুলা, গ্রাস্টুলা, এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, ইমপ্ল্যান্টেশন এবং শেষে প্লাসেন্টা গঠন। এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এমব্রায়ো, হিউম্যান এমব্রায়ো, এটা কি করে তৈরি হয়? তো প্রথম দিন আমরা দেখেছি, এর আগের দিন আমরা দেখেছি যে ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেকের সময় যখন মেল এবং ফিমেল প্রোনিউক্লিয়াস মিলিত হলো, দিয়ে তৈরি হলো জাইগোট নিউক্লিয়াস। এই জাইগোট নিউক্লিয়াসের পরের স্টেপগুলো হচ্ছে ক্লিভেজ। তো এটাকে বলা হচ্ছে ক্লিভেজ ডিভিশন। ক্লিভেজ ডিভিশনে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যখন এখানে কোষ বিভাজন হবে, তখন কোষগুলো সাইটোপ্লাজম বিভাজিত হবে, কিন্তু তারপরে যে কোষগুলো আবার গ্রো করে নেক্সট ডিভিশনে যায়, সেই গ্রোথের জায়গাটা থাকবে না। অর্থাৎ যদি এত বড় একটা জাইগোট হয়, তাহলে তাকে ডিভাইড করতে করতে আমি যখন অনেকগুলো বল অফ সেলস তৈরি করব, সেখানে কিন্তু সাইজটা একই থেকে যাবে। অর্থাৎ সাইজটা একই থাকবে, কোষের সংখ্যাটা বেড়ে যাবে। এই ধরনের যে ক্যারেক্টারিস্টিক ডিভিশন, এটাকে বলা হয় ক্লিভেজ ডিভিশন। তো এই ক্লিভেজ করার সময় যখন কোষটা 2 থেকে 4টে, 4টে থেকে 8টা এরকম করে যখন ডিভিশন হচ্ছে, সেরকম করে করে যখন 16টা পর্যন্ত জায়গায় পৌঁছবে, তখন সেই 16টা সেলকে বলা হবে মরুলা। তো ফার্স্ট জাইগোটের পরের স্টেজটাকে আমি বলতে পারি মরুলা। এবং সেই ঘটনাটা কোথায় ঘটছে না, আমি আগের দিন দেখেছি যে নিষেক বা ফার্টিলাইজেশন হয়েছে অ্যাম্পুলাতে। ওই যে ফ্যালোপিয়ান টিউব, সেটা অ্যাম্পুলাতে হয়েছে। অ্যাম্পুলা থেকে সেটা আস্তে আস্তে নিচের দিকে যে ইউটেরাস, সেই ইউটেরাসের দিকে নামতে থাকবে। নামতে নামতে সেটা যথাক্রমে ডিভিশন হতে হতে প্রথমে মরুলা পরে ব্লাস্টুলা, সেই স্টেজগুলো তৈরি করবে। তাহলে মরুলার পরে সেই স্টেজটা হচ্ছে ব্লাস্টুলা, মানে সেটা যখন আরও ডিভিশন করছে তখন তৈরি করছে ব্লাস্টুলা। তো ব্লাস্টুলায় প্রথমে এরকম একইভাবে নিরেট বল অফ সেলস থাকবে, যাকে বলা হচ্ছে ব্লাস্টোসিস্ট। এবার এরপরে ব্লাস্টোসিস্টটা তখনই বলে না, এরপরে কি হবে না, ওই নিরেট ব্লাস্টুলার মধ্যে আস্তে আস্তে একটা গহ্বর তৈরি হবে, মানে সেলগুলো পরস্পর থেকে স্প্লিট করে যাবে, দিয়ে মাঝখানে একটা ক্যাভিটি বা গহ্বর তৈরি করবে, এবং তার মধ্যে তরল জমা থাকবে। সেই গহ্বরটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। আর ব্লাস্টোসিল গহ্বরের মধ্যে যে কিছু তরল সেখানে থাকবে, যেটা বাইরের আঘাত থেকে তাকে রক্ষা করবে। আর হচ্ছে পুরো তখন ব্যাপারটাকে বলবে ব্লাস্টোসিস্ট। তাহলে ভেতরে ব্লাস্টোসিল, তরল, আর বাইরে সেটাকে বলছে ব্লাস্টোসিস্ট। ইতিমধ্যে সেল ডিভিশন কিন্তু ঘটেই চলেছে। তাহলে ব্লাস্টোসিস্ট, ব্লাস্টুলা এইটা গঠন হওয়ার পর যখন সেল আরও ডিভাইড করছে, তখন সেটা তৈরি করবে গ্যাস্ট্রুলা। তো গ্যাস্ট্রুলা এইটার ক্যারেক্টারিস্টিক যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে একটোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম, এই 3টে স্তর এখানে দেখা যায়। ব্লাস্টুলা স্তর যখন তৈরি হয়েছে, তখন থেকেই বাইরের যে অংশটা, সেই সেলগুলো তৈরি করতে থাকবে এইচসিজি, অর্থাৎ হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, যেটা প্লাসেন্টার একটা ক্যারেক্টারিস্টিক হরমোন, যেটা থেকে বোঝা যায় টেস্ট করে যে প্রেগনেন্সি এসেছে কি আসেনি। মোটামুটি 2-3 দিনের মধ্যেই এই ইমপ্ল্যান্টেশন পুরো ব্যাপারটা ঘটে যায়। এই ব্লাস্টোসিস্ট দশাতেই রোপণ বা ইমপ্ল্যান্টেশন হয়। এবার ব্লাস্টোসিস্টের পরের স্টেপ হচ্ছে গ্যাস্ট্রুলা। তাহলে ইমপ্ল্যান্টেশন স্টার্ট হয়েছে ব্লাস্টোসিস্টে। তাহলে কি হয়েছে না, ইমপ্ল্যান্টেশনের সময় অ্যাম্পুলা থেকে সেটা ইউটেরাসের মধ্যে আসছে। ইউটেরাসের মধ্যে এসে এটা ইউটেরাইন ওয়াল, তাহলে তার মধ্যে আস্তে আস্তে এমব্রায়োটা ঢুকতে থাকছে। ইউটেরাইন ওয়ালের যে এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়াম লেয়ার মেনস্ট্রুয়াল সাইকেলে দেখেছি প্রোজেস্টেরনের লেভেলের জন্য সেটা এখন হাই, মোটা। তো প্রোজেস্টেরন লেভেল হাইয়ের জন্য এন্ডোমেট্রিয়াম লেভেল হচ্ছে মোটা, তার মধ্যে আস্তে আস্তে এবার ঢুকতে থাকছে ব্লাস্টোসিস্ট দশায় এমব্রায়ো। তাহলে এমব্রায়ো ঢুকতে থাকছে এবং সেটা ব্লাস্টোসিস্ট থেকে আরো গ্যাস্ট্রুলা গঠন করছে, মানে পুরো ব্যাপারটা একসাথে করছে। তাহলে এই গ্যাস্ট্রুলা যখন তৈরি হয়েছে, তখন সেখানে 3টে জার্মিনাল লেয়ার ফর্ম করবে। জবার বাইরেরটাকে বলা হচ্ছে একটোডার্ম, মাঝেরটাকে বলা হচ্ছে মেসোডার্ম, আর ভেতরটাকে বলা হচ্ছে এন্ডোডার্ম। তো এই একটোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম থেকেই ভবিষ্যতে একটা এমব্রায়ো বা ফিটাস
তার মধ্যে যে বিভিন্ন অর্গ্যান, সেই অর্গ্যানগুলো ফর্ম করবে। তো এই গ্যাস্ট্রুলার বাইরে যে এক্টোডার্ম, সবার বাইরে, সেই এক্টোডার্মটাই প্রথমে তৈরি করে যে কোরিয়নিক ভিলাই থেকে আরম্ভ করে এবং ট্রোফোব্লাস্ট বলে একটি স্তর। তো গ্যাস্ট্রুলার বাইরে থাকা যে এক্টোডার্ম সেটা ট্রোফোব্লাস্ট তৈরি করবে। তার মানে কি, ফিমেল এন্ডোমেট্রিয়ামে তো ব্লাস্টুলাটা ঢুকে গেল বা এখন সেটা গ্যাস্ট্রুলা অবস্থায় আছে, তাহলে তাকে ফিমেল বডি থেকে নিউট্রিয়েন্ট, অক্সিজেন সেগুলোকে নিতে হবে। সেই অক্সিজেন, খাবার দাবার সেগুলো নেওয়ার জন্য বাইরে একটা স্তর তৈরি করলো, সেই স্তরটাকে বলা হচ্ছে ট্রোফোব্লাস্ট। ট্রোফো মানে হচ্ছে যারা খাদ্য গ্রহণ করে, ব্লাস্ট মানে হচ্ছে জার্মিনাল স্তর বা ভ্রূণের স্তর। তাহলে এই ট্রোফোব্লাস্ট স্তরটা দুটো ভাগে স্প্লিট করে যায়, ভাগ হয়ে যায়। একটা তৈরি করে সিনসাইটোট্রোফোব্লাস্ট, অর্থাৎ সেখানে সিনসাইটিয়াম অবস্থায় সেলগুলো থাকে, আর একটা তৈরি করে সাইটোট্রোফোব্লাস্ট। তো সিনসাইটোট্রোফোব্লাস্ট এবং সাইটোট্রোফোব্লাস্ট এইগুলো নিয়ে তৈরি হবে ট্রোফোব্লাস্ট স্তর। এই ট্রোফোব্লাস্ট স্তরের কাজ হচ্ছে কোরিয়নিক ভিলাই এগুলোর মাধ্যমে বা ভিলাই গঠনের মাধ্যমে যে মাতৃদেহ সেখান থেকে পুষ্টি, অক্সিজেন এগুলো গ্রহণ করা এবং অন্যান্য বস্তুগুলোকে, দূষিত পদার্থগুলোকে মাতৃদেহে ট্রান্সফার করে দেওয়া। এই কাজটা হচ্ছে বাইরের স্তরটা। এছাড়াও যে এক্টোডার্ম আছে সেখান থেকে, মেসোডার্ম থেকে এবং এন্ডোডার্ম থেকে বডির বিভিন্ন লেয়ারগুলো তৈরি হয়। তো সেইগুলো আমরা এবার একটা একটা করে দেখে নিই। প্রথম হচ্ছে এক্টোডার্ম। এক্টোডার্ম থেকে তৈরি হবে ত্বক, চুল, নখ, এই জায়গাগুলো। তাছাড়া নিউরন, মেনিনজেস সেগুলো তৈরি হবে, দাঁতের এনামেল সেই জায়গাগুলো এবং লালা গ্রন্থি এগুলো তৈরি হবে। সুতরাং তাহলে এই জায়গাটা হচ্ছে যে দেহের মধ্যে যে সবার বাইরের যে আবরণীগুলো, অর্থাৎ ত্বক, বাইরে আবরণ, তারপরে চুল, তারপরে দাঁত, এই বা দাঁতের যে এনামেল মানে সাদা অংশটা যেগুলো দেহকে আবৃত করে রাখে, সেইগুলো তৈরি করেছে এক্টোডার্ম। আর যেগুলো দেহের ভেতরে থাকবে মাঝামাঝি স্তরে, যেমন অস্থি, পেশি, তরুণাস্থি, হৃৎপিণ্ড, রক্ত, টেন্ডন, লিগামেন্ট, এই ধরনের জিনিসগুলো তৈরি হবে মেসোডার্ম থেকে। আর এন্ডোডার্ম থেকে তৈরি হবে বিভিন্ন ধরনের আমাদের যে দেহের ইন্টারনাল অর্গ্যানস, যেরকম আমাদের খাদ্যনালীর অন্তর্গাত্র পুরোটাই এন্ডোডার্ম থেকে তৈরি হবে। তাছাড়া বিভিন্ন ধরনের যে গ্ল্যান্ড, যেমন পাকস্থলীর গ্রন্থি, ক্ষুদ্রান্তের গ্রন্থি, তারপরে হচ্ছে যকৃতের যে গ্রন্থি স্তরগুলো সেগুলো সমস্ত এন্ডোডার্ম থেকে তৈরি হবে। এবং এছাড়াও বিভিন্ন এই যে লালা গ্রন্থি এবং পুরো খাদ্যনালী মানে পাকস্থলী, আন্তরিক গ্রন্থি, তারপর বৃহদন্ত্র, সব ব্যাপারগুলো তৈরি হবে এন্ডোডার্ম থেকে। তাছাড়া বিভিন্ন গ্ল্যান্ডস, যেরকম আইলেটস অফ ল্যাঙ্গারান্স, এইগুলো এন্ডোডার্ম থেকে উৎপত্তি হবে। অর্থাৎ দেহের বিভিন্ন সবার ভেতরে থাকবে যে ভিসেরা বা যে অর্গ্যানসগুলো আছে সেগুলো এন্ডোডার্ম থেকে তৈরি হবে। যেগুলো পেশি, যোগকলা, অস্থি, হৃৎপিণ্ড এইগুলো মেসোডার্ম থেকে তৈরি হবে। আর দেহের বাইরে যে আবরণ, অর্থাৎ চুল, তারপর ত্বক, নখ, তারপর নিউরন, মেনিনজেস, বিভিন্ন যে আবরণ সেগুলো বা আবরণী কলা, এগুলো সব এক্টোডার্ম থেকে তৈরি হবে। তো এইগুলো হলো 3 রকমের যে জার্মিনাল স্তর, সেইগুলোর ফেট, মানে এই 3 ধরনের জার্মিনাল স্তর ভ্রূণে কি কি তৈরি করছে সেইগুলো। এবার আমরা দেখে নিই বিভিন্ন ধরনের এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনস, অর্থাৎ ভ্রূণের বাইরের বিভিন্ন স্তর, সেগুলো কি কি। তো ভ্রূণ খাদ্য গ্রহণ করে মাতৃদেহের প্লাসেন্টা থেকে। তো প্লাসেন্টা থেকে খাদ্য গ্রহণ করতে গেলে তাকে কিছু ভ্রূণের বাইরে কিছু এক্সট্রা পর্দা বানাতে হয়, না হলে সে খাদ্য গ্রহণ করতে পারবে না। তাছাড়াও আরো অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন। তো সেই কাজগুলো এবার আমরা দেখে নেব। তো প্রথম হচ্ছে এইটা, এই যে লাল কালারে যেটা করা আছে, আচ্ছা এই যে ডট দেয়া আছে, এটা হলো ভ্রূণ, এবং সেই ভ্রূণটা অলরেডি এখন ব্লাস্টোসিস্টের মাধ্যমে বডির মধ্যে ইমপ্ল্যান্টেড হয়ে গেছে, এন্ডোমেট্রিয়াম স্তরে ইমপ্ল্যান্টেড হয়ে গেছে। তারপরে এই যে ভ্রূণ, সেই ভ্রূণের মধ্যে সবার বাইরের যে স্তর, অর্থাৎ এই বাইরের স্তরটার নাম হচ্ছে কোরিয়ন। একদম এই বাইরের স্তরটার নাম হচ্ছে কোরিয়ন, এবং এই কোরিয়ন থেকে ভিলিগুলো একটা জায়গাতেই সীমাবদ্ধ। সেই জন্য আমাদের প্লাসেন্টাকে বলা হয়
মেটাডিসকয়েডাল প্লাসেন্টা। তো সেই ব্যাপারটা আমরা পরে আসছি। তো এখানে কোরিয়ন থেকে যে ভিলিগুলো বেরিয়েছে সেগুলো একমাত্র একটা জায়গাতেই সীমাবদ্ধ। এই ধরনের স্ট্রাকচারগুলোকে বলা হচ্ছে কোরিয়নিক ভিলি, যেটা সরাসরি মায়ের রক্তের সঙ্গে টাচে আছে এবং মায়ের রক্ত থেকে পুষ্টি অক্সিজেন সেইগুলোকে গ্রহণ করছে। তো বাইরের স্তরটার নাম হচ্ছে কোরিয়ন। কোরিয়ন দেখো দুটো লেয়ার দিয়ে বিভক্ত। একদম বাইরের যে লেয়ারটা আছে সেটাকে বলা হচ্ছে ট্রোফোব্লাস্ট বা এক্টোডার্ম, আর ভেতরের যে লেয়ারটা আছে সেটাকে বলা হচ্ছে সোমাটোপ্লিউরিক মেসোডার্ম। তাহলে এই মেসোডার্মটার একটা বিশেষ নাম আছে, সোমাটোপ্লিউরিক মেসোডার্ম। তার মানে হচ্ছে যে এটা দুটো লেয়ার দিয়ে তৈরি, বাইরেটা হচ্ছে এক্টোডার্ম বা ট্রোফোব্লাস্ট আর ভেতরটা হচ্ছে সোমাটোপ্লিউরিক মেসোডার্ম। এই দুটো লেয়ার দিয়ে তৈরি হচ্ছে কোরিয়ন, যে কোরিয়নটা হচ্ছে এই সবার বাইরে। আর একটা লেয়ার হচ্ছে অ্যামনিয়ন। এই যে থলিটা, এই থলিটার নাম হচ্ছে অ্যামনিয়ন। এটা হলো ভ্রূণের চারিদিকে অ্যামনিয়ন তৈরি হয়েছে। অ্যামনিয়ন এটা হলো ভ্রূণের ওপরে থাকা আরেকটা থলি। তো এই অ্যামনিয়নটার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটার কোরিয়নের যেটা ভেতরের স্তর সেটা অ্যামনিয়নের বাইরের স্তর, কারণ এই ছবিটা এখানটা খেয়াল করে দেখা যাবে এখান থেকে যে স্তরটা ভেতরে ঢুকেছে সেইটাই আবার অ্যামনিয়নের ক্ষেত্রে বাইরের স্তর। অর্থাৎ অ্যামনিয়নের বাইরের স্তরটা হচ্ছে এখানে সোমাটোপ্লিউরিক মেসোডার্ম বা সোমাটোপ্লিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। আর এটার বাইরে ছিল যে স্তরটা সেটা হচ্ছে এক্টোডার্ম, তাহলে সেইটা আবার ঘুরে এর ভেতরে এসছে, তাহলে এইটা হচ্ছে অ্যামনিয়নের ভেতরের স্তর, সেটা হলো এক্টোডার্ম। তাহলে অ্যামনিয়নের বাইরে হলো সোমাটোপ্লিউরিক মেসোডার্ম, ভেতরে হলো এক্টোডার্ম। আর কোরিয়নে ঠিক উল্টো, কোরিয়নের বাইরে হলো এক্টোডার্ম, ভেতরে হলো সোমাটোপ্লিউরিক মেসোডার্ম। তাহলে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে স্তরের নামগুলো। নেক্সট হচ্ছে অ্যামনিয়নের ভেতরে একটি গহ্বর তৈরি হয়েছে, সেই গহ্বরটাকে বলা হচ্ছে অ্যামনিওটিক গহ্বর, যার মধ্যে যে তরলটি থাকে তাকে বলা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড বা অ্যামনিওটিক তরল। এই অ্যামনিওটিক তরলের মধ্যে এই তরলটাকে ইনজেকশনের মাধ্যমে যদি আমি সংগ্রহ করে দেখা হয় যে সেই ভ্রূণের মধ্যে কোনো গোলমাল আছে কিনা, কোনো অ্যানোমালি আছে কিনা, এমনকি এখানকার সেলগুলো থেকে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ পর্যন্ত করা যায়। তো সেইটা হচ্ছে অ্যামনিওটিক তরল। এই অ্যামনিওটিক তরল ভ্রূণকে একটা বাফার হিসেবে কাজ করে, যাতে শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, যাতে কোনো বাইরের আঘাত থেকে ভ্রূণের কোনো ক্ষতি না হয়। তো সেটা হচ্ছে অ্যামনিওটিক তরল। নেক্সট অ্যামনিয়ন, তাহলে এটা গেল অ্যামনিয়ন, আর বাইরে এই জায়গাটা হচ্ছে কোরিয়ন। কোরিয়ন অ্যামনিয়ন ছাড়া আরও দুটো স্তর আছে যেগুলো লাল কালারে করা আছে। তো এই লাল কালারে এই ভ্রূণের মাঝখানটা হলো ভ্রূণের গাট। গাট মানে হচ্ছে খাদ্যনালী। তো এটা হচ্ছে ভ্রূণের এমব্রায়োনিক গাট। এই এমব্রায়োনিক গাট থেকে দুটো লেয়ার তৈরি হয়েছে। এই এমব্রায়োনিক গাটের এই যে ভেতরের দিকে যে স্তরটা, এইটাকে বলা হচ্ছে অ্যালান্টয়েস, আর এইটাকে বলা হচ্ছে ইয়ক স্যাক বা কুসুমথলি। তাই এটাকে বলা হচ্ছে ইয়ক স্যাক আর এটাকে বলা হচ্ছে অ্যালান্টয়েস। তাহলে অ্যালান্টয়েস আর ইয়ক স্যাক এই দুটো কাজ কি? অ্যালান্টয়েস হচ্ছে মেনলি বর্জ্য পদার্থ জমা রাখার জায়গা, আর ইয়ক স্যাক থেকে মনে করা হয় ব্লাড সেলস তৈরি হয়। ভ্রূণের ক্ষেত্রে ব্লাড সেলগুলো ইয়ক স্যাক থেকে মাইগ্রেট করে ভ্রূণের যে স্টেম সেলসগুলো সেগুলো ইয়ক স্যাক থেকে মাইগ্রেট করে, বা প্রথমে ব্লাড ভেসেলগুলো এখান থেকে তৈরি হয় কুসুমথলি থেকে। তো অ্যালান্টয়েসের যে স্তরগুলো সেগুলো দেখো ছোট ডটে এগুলো আঁকা আছে। অ্যালান্টয়েসের বাইরের স্তরটার নাম হচ্ছে স্প্ল্যাগনোপ্লিউরিক মেসোডার্ম, অ্যালান্টয়েসের ভেতরের স্তরটার নাম হচ্ছে এন্ডোডার্ম। তাহলে আমি আগেই বললাম যে এন্ডোডার্ম থেকে খাদ্যনালী তৈরি হয়। তাহলে এন্ডোডার্মটা এই লাল কালারের ভেতরে যেটা আঁকা আছে সেটা হচ্ছে এন্ডোডার্ম, আর তার বাইরেটা হচ্ছে স্প্ল্যাগনোপ্লিউরিক মেসোডার্ম। একইভাবে কুসুমথলিতেও তাই, ভেতরের স্তরটার নাম হচ্ছে এন্ডোডার্ম আর বাইরে হচ্ছে স্প্ল্যাগনোপ্লিউরিক মেসোডার্ম। তাহলে একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে ঘটলো, কোরিয়ন আর অ্যামনিয়ন যদি দেখি তাহলে কোরিয়নের ভেতরেও হলো মেসোডার্ম, যে মেসোডার্মটার নাম হচ্ছে সোমাটোপ্লিউরিক মেসোডার্ম, আবার অ্যামনিয়নের বাইরেও হচ্ছে সোমাটোপ্লিউরিক মেসোডার্ম। তাহলে দুটো মেসোডার্ম আর তার মাঝখানে একটা গহ্বর সৃষ্টি হলো। এই গহ্বরটার নাম হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক সিলোম। সিলোম আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি যে দুদিক থেকেই যে গহ্বরের মেসোডার্ম দিয়ে ঘেরা থাকে সেই বডি ক্যাভিটিকে বলা হয় সিলোম। কিন্তু এখানে বডির বাইরে এই ক্যাভিটি বা গহ্বর তৈরি হয়েছে, সেই জন্য বলা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক সিলোম। এই ব্যাপারগুলো সবই এক্সট্রা এমব্রায়োনিক
এক্ষেত্রে সিলোমটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক সিলোম। তো এইগুলো হচ্ছে সবই এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন অর্থাৎ ভ্রূণের বাইরের বিভিন্ন স্তর। এবার আমরা দেখব এই এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনগুলো এই ভিলির সাহায্যে কিভাবে প্লাসেন্টা থেকে খাদ্য, অক্সিজেন এইগুলো আদান প্রদান করে। তো আমরা এবার দেখব প্লাসেন্টা গঠন। এখানে আমরা দেখছি জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে ব্লাস্টোসিস্ট এসে প্রবেশ করছে। তো বাঁ দিকের ছবিটা দেখা যাচ্ছে ব্লাস্টোসিস্ট এসে যে এন্ডোমেট্রিয়াম স্তর, যেটা এখন প্রোজেস্টেরনের প্রভাবে স্ফীত হয়ে গেছে, ফুলে গেছে, সেই এন্ডোমেট্রিয়াম স্তরের মধ্যে এই ব্লাস্টোসিস্ট এন্ডোমেট্রিয়াম স্তরের মধ্যে এসে ঢুকছে। তো এই ব্লাস্টোসিস্টে এন্ডোমেট্রিয়ামের স্তরে ঢোকার 2-3 দিন পর যে ঢোকা, সেই ব্যাপারটাকেই বলা হচ্ছে এখানে রোপণ বা ইমপ্ল্যান্টেশন। তো এই ছবিটা দেখলে আমরা দেখতে পাবো বি ছবিটাতে যে ব্লাস্টোসিস্টটা ভেতরে আস্তে আস্তে যে তরল সেটা তৈরি হয়েছে, আর সেটা ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছে। এই প্রবেশ করার যে ধাপগুলো, সেগুলো যদি আমরা ধাপে ধাপে দেখি তাহলে সেই ছবিটা এরকম লাগবে। সেটা হলো এইটা। তো 1 নম্বর ছবিটা দেখা যাচ্ছে যে ব্লাস্টোসিস্ট এসে জরায়ুর প্রাচীরে, এই ছবিতে জরায়ুর প্রাচীরে এসে প্রবেশ করেছে। 2 নম্বর ছবিতে দেখা যাচ্ছে যে ব্লাস্টোসিল অ্যামনিওটিক গহ্বর অর্থাৎ এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেনগুলো তৈরি হয়েছে, আর বাইরের যে ট্রোফোব্লাস্ট স্তর, সেই ট্রোফোব্লাস্ট স্তরের মাধ্যমে সেটা আস্তে আস্তে এন্ডোমেট্রিয়াম স্তরের ভেতর দিয়ে গলিয়ে, বিভিন্ন এনজাইমের মাধ্যমে গলিয়ে সেটা ভেতরে ঢুকছে। 3 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কুসুমথলি, কোরিয়ন, অ্যামনিয়ন সব লেয়ারগুলো তৈরি হয়ে গেছে, আর সেটা একদম জরায়ুর এই যে ভেতরে সেটা ভেতরে ঢুকেছে এবং বাইরের যে ট্রোফোব্লাস্ট স্তর সেটা দিয়ে পুষ্টি আস্তে আস্তে গ্রহণ করবে। আর এই হলুদ যে অংশগুলো, সেখানে ছোট ছোট থলি সৃষ্টি হয়েছে, এগুলো হচ্ছে মাতৃদেহের ব্লাড ল্যাকুনা। তো এই ব্লাড ল্যাকুনাগুলো আরও এই ছবিতে আমরা দেখছি বড় হয়ে যাচ্ছে, এবং সেইগুলোই কোরিয়নিক ভিলির সঙ্গে একদম জড়িয়ে ইন্টিমেট কন্ট্যাক্টে থাকবে, যার ফলে কী হবে না, কোরিয়নিক ভিলির মাধ্যমে ভ্রূণ আস্তে আস্তে মাতৃদেহ থেকে অক্সিজেন নেওয়া, খাদ্য নেওয়া শুরু করবে। তো এইগুলোই হচ্ছে রোপণের বিভিন্ন স্তর বা বিভিন্ন ধাপ। এবার আমরা দেখব প্লাসেন্টার বিভিন্ন রকম কাজ। তো প্লাসেন্টা গঠন, প্লাসেন্টার কাজ, সেই ব্যাপারগুলো দেখব। তো মানুষের প্লাসেন্টাকে বলা যেতে পারে হিমোকোরিয়াল প্লাসেন্টা। তা প্লাসেন্টা ব্যাপার হচ্ছে একটা কেকের মতো, একটা চ্যাপ্টার থলির মতো, যার মাধ্যমে ভ্রূণের দেহের সঙ্গে মাতৃদেহের একটা ইন্টিমেট কন্ট্যাক্ট তৈরি হয়। তো এই ইন্টিমেট কন্ট্যাক্ট তৈরি হওয়ার সময় মায়ের রক্ত ভ্রূণের কোরিয়নিক ভিলাইয়ের মধ্যে প্রবেশ করে। তো মায়ের দিক থেকে রক্ত আসছে বলে হিমো, আর ভ্রূণের দিক থেকে কোরিয়নিক ভিলাই আসছে বলে কোরিয়াল। তো মানুষের প্লাসেন্টাকে বলা হয় হিমোকোরিয়াল প্লাসেন্টা। 2 নম্বর হচ্ছে মেটাডিস্কয়েডাল প্লাসেন্টা। তো কোরিয়ন থেকে আমরা আগে দেখলাম যে কোরিয়ন থেকে কিছু ভিলাই বেরিয়েছে। এই কোরিয়নিক ভিলাইগুলো আগে পুরো কোরিয়নের চারিদিকেই থাকে, পরে একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ হয়ে যায়, সেই জন্য বলা হচ্ছে মেটা ডিসকয়েডাল প্লাসেন্টা। আর ডেসিডুয়াল প্লাসেন্টা মানে হচ্ছে মাতৃদেহের সঙ্গে ভ্রূণের রক্তের সঙ্গে একদম ভ্রূণের কোরিয়নিক ভিলাইয়ের একটা ইন্টিমেট কন্ট্যাক্ট হয়ে যায়। তাই যখন ভ্রূণ বেরিয়ে চলে আসে, তখন প্রচুর পরিমাণে ব্লাড লস হয়। এই ইন্টিমেট কন্ট্যাক্ট হওয়ার জন্য একে বলা হচ্ছে ডেসিডুয়াস প্লাসেন্টা, এবং মাতৃদেহের অংশকে বলা হচ্ছে ডেসিডুয়া বেসালিস। এবার আমরা দেখব একটা প্লাসেন্টার গঠন। তো এই দিকটা হচ্ছে মাতৃদেহের অংশ, আর এই দিকটা হলো ভ্রূণের অংশ। তো মাতৃদেহের অংশের মধ্যে মাতৃদেহ থেকে যে অক্সিজেনযুক্ত রক্ত ইউটেরাইন ধমনীর মাধ্যমে এখানে আসবে, সেগুলো এসে প্রবেশ করবে এইরকম কিছু ফাঁকা থলিগুলোতে। এই ফাঁকা থলিগুলো সৃষ্টি হয়েছে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম স্তরে। তো এই জায়গাগুলো হচ্ছে এন্ডোমেট্রিয়াম স্তর। এন্ডোমেট্রিয়াম স্তরের মধ্যে এই যে ব্লাড ল্যাকুনিগুলো তৈরি হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে ব্লাড এসে জমা হবে। অন্যদিক থেকে ভ্রূণের দেহে এইটা হচ্ছে কোরিয়ন, এবং কোরিয়ন থেকে কোরিয়নিক ভিলাই হলো এই শাখা প্রশাখাযুক্ত অংশগুলো হচ্ছে কোরিয়নিক ভিলাই। এই কোরিয়নিক ভিলাইগুলো মায়ের রক্তের মধ্যে সরাসরি ভাসতে থাকবে। এই কোরিয়নিক ভিলাইয়ের মধ্যে আবার আছে আম্বেলিকাল শিরা এবং আম্বেলিকাল ধমনী। তো আম্বেলিকাল শিরা ধমনীর মাধ্যমে আবার কোরিয়নিক ভিলাইয়ে থাকা যে খাদ্যবস্তু, অক্সিজেন আদান প্রদান, সেইগুলো এর মাধ্যমে হয়ে ভ্রূণের দেহে রক্ত চলে যাবে। তো এইভাবে প্লাসেন্টা মায়ের রক্তের সঙ্গে ভ্রূণের
কোরিয়নের যে একটা ইন্টিমেট যোগাযোগ তৈরি হয়েছে, এটা হলো প্লাসেন্টার গঠন। নেক্সট আমরা দেখব প্লাসেন্টার বিভিন্ন রকমের হরমোনগুলোর যে কাজ সেইগুলো। প্লাসেন্টা থেকে নিজস্ব বেরোবে প্লাসেন্টাল প্রোজেস্টেরন এবং প্লাসেন্টাল ইস্ট্রোজেন। এছাড়াও মাতৃদেহের মধ্যে যে কর্পাস লুটিয়াম আছে সেখান থেকেও বেরোবে প্রচুর পরিমাণে প্রোজেস্টেরন। তো প্লাসেন্টাল প্রোজেস্টেরনের কাজ হচ্ছে এই এন্ডোমেট্রিয়াম স্তরকে আরও মোটা পুরু করে রাখা, এন্ডোমেট্রিয়াম স্তরে যে গ্রন্থিগুলো আছে তার ক্ষরণকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া। আর হলো প্রোজেস্টেরনের কাজ হচ্ছে এই এন্ডোমেট্রিয়াম স্তরের সংকোচনশীলতাকে কমিয়ে দেওয়া, জরায়ুর সংকোচনশীলতাকে কমিয়ে দেওয়া। যার ফলে জরায়ু যদি সংকুচিত হয় তাহলে ওই রোপণের সময় যদি সংকুচিত হয় তাহলে কি হবে, ব্লাস্টোসিস্ট বডি থেকে বেরিয়ে চলে যাবে। এটা যাতে না হয়, জরায়ু যাতে সংকুচিত হতে না পারে সেটাকে প্রতিরোধ করে প্লাসেন্টাল প্রোজেস্টেরন। 2 নম্বর হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন প্রধানত স্তনগ্রন্থির বৃদ্ধি করে এবং বহির্জননাঙ্গের বৃদ্ধি সম্পন্ন করে। সেটা প্লাসেন্টা থেকেই বেরোচ্ছে, প্লাসেন্টাল প্রোজেস্টেরন, প্লাসেন্টাল ইস্ট্রোজেন। নেক্সট হলো এইচসিজি। এটা একটা খুব ইম্পর্টেন্ট হরমোন, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। এটা একটা গ্লাইকোপ্রোটিন ধর্মী হরমোন, যেটা কি করবে 10 থেকে 12 উইকে এর লেভেল সব থেকে হাই হবে, 15 থেকে 16 সপ্তাহে আবার এর লেভেল ঠিক জায়গায় পৌঁছয়। এই এইচসিজি উপস্থিতি যদি মাতৃদেহের মূত্রের মধ্যে থাকে, মায়ের মূত্রে এইচসিজি উপস্থিতি প্রমাণ করে যে সেখানে প্রেগন্যান্সি এসেছে কিনা, সেটা একটা কিটের মাধ্যমে টেস্ট করা যায়। মূত্রে এইচসিজি উপস্থিতি প্রমাণ করে যে সেখানে প্রেগন্যান্সি পজিটিভ না নেগেটিভ। আর হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা এর বৃদ্ধি করে। প্রধানত প্রোজেস্টেরনের মাত্রা বৃদ্ধি করে কর্পাস লুটিয়াম থেকে। তো ফিমেল বডিতে যে কর্পাস লুটিয়াম তৈরি হয়েছে সেই কর্পাস লুটিয়ামকে আরও প্রোজেস্টেরন ক্ষরণে উদ্দীপিত করে এইচসিজি। অর্থাৎ অন্যদিক থেকে যেমন এলএইচ কর্পাস লুটিয়ামকে প্রোজেস্টেরন ক্ষরণে উদ্দীপিত করে, সেইভাবে এইচসিজিও কর্পাস লুটিয়ামকে প্রোজেস্টেরন ক্ষরণে উদ্দীপিত করে। আর প্রোজেস্টেরন থাকলে কি হবে, এই এন্ডোমেট্রিয়াম স্তর বেরিয়ে চলে যাবে না। প্রোজেস্টেরন না থাকলে এন্ডোমেট্রিয়াম স্তর মেনস্ট্রুয়াল সাইকেলে বেরিয়ে আসে। তো প্রোজেস্টেরন স্তরকে পুরো মোটা করে রেখে দেওয়ার কাজটা করবে এইচসিজি এবং এই এন্ডোমেট্রিয়াম স্তরকে পুরো মোটা করে রেখে দেওয়ার কাজটা করবে এইচসিজি ও প্রোজেস্টেরন। নেক্সট হচ্ছে পুষ্টিদ্রব্য সঞ্চয়। এছাড়াও বিভিন্ন রকমের পুষ্টিদ্রব্য এখানে সঞ্চয় করবে এইচসিজি। নেক্সট হলো এইচসিএস, হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রপিন, যেটা হলো প্রোটিন ধর্মী হরমোন। এই হরমোনের কাজ হচ্ছে যে মায়ের দেহে ইনসুলিন সেন্সিটিভিটিকে কমিয়ে দেয়। তাহলে মায়ের দেহে ইনসুলিন যদি ভালো কাজ না করে তাহলে মায়ের দেহে রক্তের মধ্যেই গ্লুকোজ থেকে যাবে, কারণ ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজকে দেহের কোষের মধ্যে ঢুকিয়ে দেওয়া। ইনসুলিন না থাকলে সেই রক্তেই গ্লুকোজ থেকে যায়। তো মায়ের রক্ত শর্করা বেড়ে গেলে কি হবে, সেই রক্ত শর্করা ভ্রূণের দেহে চলে আসবে এবং ভ্রূণ আরো বেশি বেশি করে গ্লুকোজ সেখানে পেতে থাকবে। তার ফলে ভ্রূণের আরো নারিশমেন্ট ভালো হবে। এটা হচ্ছে হিউম্যান কোরিয়নিক সোমাটোট্রপিন, এই হরমোনের কাজ। তাছাড়াও আরেকটি হরমোন আছে, সেটা হলো রিল্যাক্সিন। তার কাজ হচ্ছে যে পেলভিক গার্ডেল, কোমরের যে বিভিন্ন হাড়গুলো, সেগুলো যখন বাচ্চা প্রসব হবে, প্রসবের সময় তাদের মধ্যে সেগুলোকে রিল্যাক্স করায় এবং ইউটেরাস, সার্ভিক্স ও ভ্যাজাইনার যে বিভিন্ন স্মুথ মাসল সেগুলোকে রিল্যাক্স করায়। তাই বাচ্চা প্রসবের সময় যে পথ সেটাকে প্রশস্ত করে রিল্যাক্সিং। তো এইগুলো হচ্ছে প্লাসেন্টার বিভিন্ন ধরনের হরমোনের যে কাজ। নেক্সট হচ্ছে প্লাসেন্টার বিনিময় ধর্মী কাজ। কি কি বিনিময় করে? খাদ্য, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও রেচন বস্তু। প্লাসেন্টা খাদ্য বিনিময় করে কিভাবে না, মাতৃদেহে প্রচুর পরিমাণে যে খাদ্যবস্তু, পাচিত খাদ্যবস্তুগুলো ব্যাপন প্রক্রিয়ায় প্লাসেন্টার মধ্যে প্রবেশ করে। 2 নম্বর হচ্ছে অক্সিজেন পরিবহন। ভ্রূণের দেহে একটি বিশেষ ধরনের হিমোগ্লোবিন থাকে যাকে বলা হয় HbF বা ফিটাল হিমোগ্লোবিন, যার মধ্যে থাকে আলফা 2 গামা 2। আমাদের বডিতে থাকে আলফা 2 বিটা 2, কিন্তু ভ্রূণের রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তাকে বলা হচ্ছে আলফা 2 গামা 2। এই আলফা 2 গামা 2 মানে মাতৃদেহের হিমোগ্লোবিনের থেকেও খুব বেশি পরিমাণে অক্সিজেনকে টানতে পারে। অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি এর অনেক বেশি। তার ফলে কি হয়, খুব সহজেই মায়ের দেহ থেকে অক্সিজেন ভ্রূণের দেহে প্রবেশ করে। 2 নম্বর ব্যাপার হচ্ছে বোর এফেক্ট। বোর এফেক্টের ক্ষেত্রে কি হয়, মায়ের দেহ থেকে CO2
ভ্রূণের দেহ থেকে CO2 মায়ের দেহে প্রবেশ করছে, কারণ ভ্রূণের CO2 মাত্রা আরও বেশি। যত বেশি CO2 মায়ের দেহে ভ্রূণ থেকে যাবে, মায়ের দেহ তত অম্লিক হয়ে যাবে, তত বেশি অ্যাসিডিক হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে CO2 প্লাজমার মধ্যে কার্বনেট আয়ন তৈরি করে বা কার্বনিক অ্যাসিড তৈরি করে, তার ফলে মায়ের দেহ বেশি অ্যাসিডিক হবে। অ্যাসিডিক মাতৃরক্ত আর অক্সিজেনকে ধরে রাখতে পারে না এবং সেটা খুব সহজেই আবার ভ্রূণের দেহে চলে আসবে। তাহলে মায়ের দেহ থেকে CO2, ভ্রূণ থেকে CO2 যত বেশি মায়ের দেহে যাবে, তত বেশি অক্সিজেন ভ্রূণের দেহে চলে আসতে থাকবে। তাহলে এই বোর এফেক্ট আর অন্যদিকে ফিটাল হিমোগ্লোবিন, এই দুটোর প্রভাবে বেশি পরিমাণে অক্সিজেন ভ্রূণের দেহে চলে আসে। 3 হচ্ছে CO2 ট্রান্সপোর্ট। কার্বন ডাইঅক্সাইড পরিবহনের সময় কি হয়, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড যে ভ্রূণের দেহে তৈরি হয়েছে সেটা প্লাসেন্টার মধ্যে দিয়ে খুব সহজেই পেরিয়ে যায়। কারণ দুটো জায়গার মানে মাতৃদেহ থেকে ভ্রূণের পার্শিয়াল প্রেশারের যে ডিফারেন্স, পার্শিয়াল প্রেশার তোমরা 11-এ পড়েছো, ভ্রূণের পার্শিয়াল প্রেশার থেকে মায়ের পার্শিয়াল প্রেশার 2 থেকে 3 mmHg বেশি থাকে। তার ফলে কি হবে, অর্থাৎ ভ্রূণের পার্শিয়াল প্রেশার বেশি থাকে 2 থেকে 3 mmHg, মায়ের পার্শিয়াল প্রেশার কম থাকে। তার ফলে ভ্রূণ রক্ত থেকে মায়ের রক্তে CO2 সহজেই চলে আসতে পারে ব্যাপন প্রক্রিয়ায়। তাছাড়াও এই ভ্রূণের যে পর্দা সেটা CO2 প্রতি অত্যন্ত পারমিয়েবল, খুব সহজেই CO2 কে ট্রান্সপোর্ট করায়। সেই একই ক্ষেত্র হচ্ছে রেচন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই ধরনের যে রেচন বস্তু, এগুলো খুব সহজেই ভ্রূণ রক্ত থেকে ব্যাপন প্রক্রিয়ায় মায়ের রক্তে চলে আসে। যার মধ্যে একটা বস্তু হচ্ছে ইউরিয়া। ইউরিয়া খুব সহজেই ভ্রূণ থেকে মায়ের দেহে চলে আসতে পারে। ইউরিয়ার ভ্রূণের মধ্যে পারমিয়াবিলিটি, প্লাসেন্টার মধ্যে পারমিয়াবিলিটি অনেক বেশি। তো এইগুলো হচ্ছে প্লাসেন্টার, এগুলোকে বলা হচ্ছে বিনিময়ধর্মী কাজ, আর এইগুলো হচ্ছে হরমোনের ক্ষরণধর্মী কাজ। এই দুটো কাজে এগুলোকে ভাগ করা যায়। এটা গেল প্লাসেন্টার গঠন ও কাজ। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আনলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। ধন্যবাদ।